সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2024 সাল 15 আগস্ট ঢাকার 32 নম্বর বাড়িতে কি সব হচ্ছে এবং মানুষেরা কি সব বলছে সেগুলি যদি আমরা একটু শুনি তাহলে বুঝতে পারি যে এদেশের মানুষ কেউ খুনি মুজিবকেও চায় না, খুনি হাসিনাকেও চায় না এবং চায় না কোনো খুনিদেরকে। আমার কাছে একজন প্রশ্ন করেছেন যে আপনি ইতিহাসের মোহাম্মদকে এবং তার অনুসারীদেরকে, এমনকি যারা আমাদের দেশের অতীত হয়ে যাওয়া নেতা নেত্রী এবং কর্মীদেরকে কোন নজরে দেখেন? প্রথমে আসুন এর উত্তরটি আমরা জানব, তাতে আমরা জানতে পারবো শেখ মুজিবুর রহমান এবং তার ফ্যামিলির ব্যাপারে আমার এই কনস্টিটিউশন মতে করণীয় কি এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম আর তার অনুসারীদের ব্যাপারে আমার করণীয় কি এবং আমার কোন মতবাদ রাখতে হবে, কারণ আমি চলমান মোহাম্মদুর রসুলুল্লাহর একজন সঙ্গী সাথী। তো এই কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটি দেখব, সেখান থেকে এই রব্বানি কনস্টিটিউশন মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত সেটি আমরা জানব। আর সেই মতবাদটি কি? আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। দুটি আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। এরপরেও যদি আমরা মনে করি যে চলমান মোহাম্মদুর রসুলুল্লাহকে ছেড়ে ইতিহাসের কোনো এক মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে এবং তার সঙ্গী সাথীদেরকে মানতে হবে, তাহলে সেটি ঠিক হবে না। ঠিক যেমন শেখ মুজিবুর রহমানও চলে গেছেন এবং তার সাথে অনেকেই চলে গেছেন। এদের নিয়ে এখন যদি আপনি আমি রাত দিন এক করে দিই তাহলে এটি ঠিক হবে না। তো 32 নম্বর বাড়িতে আজ 15 আগস্ট 2024 সাল নতুন বাংলাদেশের যারা আমরা এই বাংলাদেশ পেয়ে খুশিতে আত্মহারা হয়েছি, আমাদের মধ্যে একদল লোক কি বলছেন, এই 32 নম্বরে অনেকেই এখন জমা হয়েছেন, কিন্তু জমা যারা হয়েছেন তারা কেউ মুজিব প্রেমী না। তারা দেখতে গিয়েছেন যে এই 15 আগস্ট 2024-এ কোনো শোক পালন করা হয় কিনা, কারণ এই মুহূর্তে এই সোনামণিরা, এই কিশোর কিশোরীরা, এরা সবাই দেশ চালাচ্ছেন। এখন আজ 15 আগস্ট, বিগত যদি আমরা খুনি হাসিনার 16-17 বছরের যুগটি ধরি, এরপর আজ আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা একত্রে মিলেমিশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে উপযুক্ত দাঁত ভাঙ্গার জবাবও দিয়েছেন। এখন এখানে কেউ আমরা বিক্রি করছেন, আবার কেউ চাচ্ছেন যে নতুন আঙ্গিকে একটি সংগঠন তৈরি হোক, যা আমরা যেন কোনো মানুষকে পূজা না করি, আমরা যেন এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আর জার্মান যেভাবে আগে বেড়েছে হিটলারকে রেখে, ঠিক আমাদের দেশের মানুষ যদি একটু বোঝে যে এই দুটি ফ্যামিলির তন্ত্র থেকে বের হয়ে এসে যদি আমরা দেশকে আগে বাড়াই আর জিয়াউর রহমান আর মুজিবুর রহমান নিয়ে আমরা চর্চা করা বাদ দিই, তাহলে দেশ আগে বাড়বে। খালেদা জিয়া আর খুনি শেখ হাসিনা এদের চর্চা করা যদি বাদ দিই, টকশোগুলি যদি বাদ দিই, আবার সজীব অজের জয়ের এবং তারেক জিয়ার ভাষণগুলি যদি আমরা বাদ দিই, তাহলে দেশ আগে বাড়বে। নইলে এই দেশে হত্যা, গুম খুন, এই যে রাজনীতিগুলি হয়েছে বা ঘটানো হয়েছিল, এরা আর এই জাতি এখন আর এসব চায় না। তুচ্ছ তাচ্ছিল্য এটি আর আমরা কেউ চাই না।
প্রকাশ্যে একে অপরকে নিন্দাবাদ এটিও আমরা চাই না। মানুষ পৃথিবীতে আসে, ইবাদত বন্দেগী করে, ভালো কর্ম করে চলে যায়। আবার আরেক শ্রেণীর মানুষ পৃথিবীতে আসে, ইবাদত বন্দেগীতে বাধা দেয়, না হলে তার সাথে সংযোগ করে এবং মানুষের মাঝে ঘৃণা তৈরি করে। আর এই 2 নম্বরই ধর্মের দেশ বাংলাদেশ, আর 2 নম্বরই পলিটিশিয়ানদের দেশ বাংলাদেশ। এখানে শুধুমাত্র আমরা কি শুনে চলেছি? জামাত শিবির রক কাটে, ছাত্র লীগ, যুবলীগ, আবার ছাত্রলীগ, এরা সবাই মানুষ মারে, ছাত্রদল এরাও মানুষ মারে। তো এই সবগুলি আমরা কিন্তু শুনে এসেছি। এখন এগুলি আর দরকার নেই আমাদের। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে এই নতুন বাংলাদেশকে আগে নিয়ে যাবে সেটি আমাদেরকে দেখতে হবে। এখন অনেক মৌলবীরা দেখবেন তারা কথা বলবে যে আমাদেরকে আয়নাঘরে নিয়ে এই করা হয়েছে, জেলখানাতে নিয়ে এই করা হয়েছে, নেতারাও বলবে। কিন্তু এগুলি আমাদের শুনে সময় নষ্ট না করে আমাদের আগে কি করতে হবে এবং বর্তমান কি করে যেতে হবে এইগুলি বলতে হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ইনায়েতুল্লাহ আব্বাসীর কথাও আমরা শুনি, আবার রকেট হুজুরের, তারিক মুনওয়ারের কথাও শুনি, কিন্তু এই মৌলবী সমাজ এতটাই ঢিটায়ের উপরে থাকে যে এদের মস্তিষ্ক সঠিক নেই, বিকৃত মস্তিষ্ক এদের। এই যে বাংলাদেশের সবাই এক পরিবার এবং বিভেদ করার সুযোগ নেই, এই কথাটি যে ডক্টর ইউনূস বলেছেন এটি এদের পছন্দ না। আমরা যদি সব এক হই, আমরা যদি আমাদের দেশকে এবং আমাদের ভূখণ্ডকে স্বর্গময় বানিয়ে নিতে পারি, তাতে মনে রাখবেন ভারতের ভিতরেও, পাকিস্তানের ভিতরেও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা যদি মনে করি যে না, আমাদের প্রত্যেকটি মহল্লাতে মাদ্রাসা, ধর্মের খোয়াড়, পাছা মারার প্রতিষ্ঠান বা ধর্ষণ করার প্রতিষ্ঠান হতে হবে, চরমনাইরা আলাদা মতবাদ দিবে, শর্ষিনারা আলাদা মতবাদ দিবে, আবার হিফাজতের মতবাদ আলাদা, তরিকতের মতবাদ আলাদা, দেওবন্দীদের আলাদা, বেরেলবিদের আলাদা, তাবলিগি জামাতে সাদ গ্রুপের আলাদা, জুবায়ের গ্রুপের আলাদা, ইলিয়াস আত্তার গ্রুপের আলাদা, জামাত শিবিরের আলাদা, ঠিক একই কায়দায় বাল পার্টির লোকদের মতবাদ আলাদা, বিএনপি মার্কা লোকদের মতবাদ আলাদা। তো এর ভিতরে থাকলে তো দেশ কখনো আগে বাড়বে না। আপনি মোমবাতি জ্বালিয়ে পূজা অর্চনা করবেন প্রতিচ্ছবির সামনে, তো এখন এগুলি কেন করছেন আপনারা? কালো কাপড় পরে আপনারা শেখ মুজিবুর রহমানের কবরে যে ফটো সেশন করে আপনারা কাকে দেখাতে চাচ্ছেন? এই মুহূর্তে খুনি হাসিনা এবং তার পুত্র সজীব অজের জয় যে সমস্ত কথাগুলি বলছে, এগুলি কেন আপনারা মেনে চলেছেন? বাদ দেন, এদের চ্যাপ্টার ক্লোজ করে দেন। কিন্তু এদের কথাই দেখবেন বারবার উঠাবে কারা? এদের কিছু পুত্র আছে আমাদের দেশে, যেমন ধরুন এই ভিপি নূর, যেমন ধরুন টকশোতে যারা কথা বলে সেই চোরপুত্র আন্দালিব রহমান পার্থ, যেমন ধরুন সুহেল তাজ, যেমন ধরুন খুনি বঙ্গবীর উপাধি ধারণকারী কাদের সিদ্দিকী, এরা সবাই এই টাইপের কাজ করবে। এখন এদের চ্যাপ্টারটি ক্লোজ করে দিন, দেখবেন বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। একবার যখন আমরা দেখলাম যারা দুর্নীতিতে ধরা খেয়েছে, দুষ্কৃতিতে ধরা খেয়েছে, ভ্রষ্টাচারে ধরা খেয়েছে, আবার অন্যদিকে ধর্মজীবী করতে যে যারা উলামা লীগ হয়েছে, উলামা দল হয়েছে, এদেরকে একপাশে রাখুন। রাষ্ট্রীয় বিজয় দিবস এবং আনন্দের বিজয় হিসেবে এই মাসটি আমাদের, আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার আমাদের হাতে দিয়ে দিলেন। তো এখন যদি আপনারা মনে করেন শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে না, চিকিৎসা ব্যবস্থা ঠিক করতে হবে না, তাহলে ইন্ডিয়াতে যান, আবার সেই বইগুলি পড়েন যেগুলিতে শুধু ইন্ডিয়া পড়ানো হয়। আবার
ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কতদিন চলবে এইসব নিয়ে যারা টকশো করে এদেরকে বাদ দিয়ে দিন। এখন দেশ কিভাবে গড়তে হবে সেটি নিয়ে কথা বলেন। এখন ওই মামুনুল হকের হুঙ্কার শোনার সময় না। সোহেল তাজের হৃদয় বিদায়ক ঘটনা ৩২ নম্বরে এসে যা শোনাতে চাচ্ছেন এগুলি শোনার সময় না। কাদের সিদ্দিকীর কথা শোনারও সময় না। এগুলি সব রিটায়ার্ড হয়ে গেছে, এগুলো সব রিজেক্টেড। এদেরকে একপাশে রাখুন আর দেশ গড়ার জন্য আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে এক হই এবং অতীতকে অন্তত একটি সাইডে রাখি, তাহলে আমরা এই দেশ গড়তে পারবো। আমার তো দুঃখ লাগলো যে দেশে এত খনিজ সম্পদ, যে দেশে প্রত্যেকটি মানুষ কোটিপতি হয়ে জন্ম নেয় কিন্তু তারা তাদের টাকা পায় না। তাই ৩২ নম্বরে কেউ আমড়া বিক্রি করছে, কেউ ছোলা বিক্রি করছে, কেউ বিভিন্ন জিনিস বিক্রি করছে, কেউ পানি বিক্রি করছে। এগুলি না, এগুলির জন্য পৃথিবী না, এগুলি সব ফ্রিতে আসবে। উন্নত বিশ্বে আমরা সেগুলি দেখতে পাই। তাই আসুন আমরা সবাই অন্তত এতটুকু করি, গরিবই মিটাই। ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতকে সামনে রেখে খনিজ সম্পদের অর্থ জাতির প্রত্যেকটি মানুষের কাছে আমরা বন্টন করে দিই। সবাই কোটিপতি দেশের, কিন্তু যারা রুখে দিচ্ছে এবং যারা বন্টন করছে না, মনে রাখবেন এদেরই সম্পর্ক জিয়াউর রহমানের ফ্যামিলির সাথে, না হলে মুজিবুর রহমানের ফ্যামিলির সাথে। আর এরাই লুটে পুটে খেয়ে সজীব জয়ের কতগুলি বাড়ি আছে, এক একটি বাড়ির দাম কত। এই টাকা কি মনে করেন সে আমেরিকাতে বসে কামিয়েছে? না, এই দেশ থেকে চুরি করেছে। তার খালাতো বোনও চুরি করেছে, তার খালাও চুরি করেছে। সবচেয়ে বড় বড় চোর যদি আমরা দেখি এই দুই ফ্যামিলিতেই পাই। এদেরকে বয়কট করুন। চোর পুত্রের বাপ কত হাজার কোটি টাকার চোর সেটিও আপনারা জানেন। এদের কাছ থেকে নীতির বাক্য শিখতে হবে না। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন।